6 মাস পর বেগম জিয়াকে আবারও বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি। শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল, তো সেগুলোর প্রেক্ষাপটে এবং ওনাদের ওপিনিয়ন অনুযায়ী আজকে উনি ভর্তি হয়েছেন। আমাদের বোর্ডের সকল সদস্য বৃন্দ ওনাকে দেখে এসছেন, ওনার সাথে কথা বলেছেন, উনি এখন সুস্থ আছেন। যে কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির। অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর বহুতল ভবন পরিদর্শনে রাজউকের 24টি দল। অনিয়মের দায় স্বীকার খোদ চেয়ারম্যানের। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে 4 মাসের মধ্যে প্রতিবেদনের নির্দেশ আদালতের। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনা। বনানীর এফআর টাওয়ারের আগুনের ঘটনায় শোক প্রস্তাব। এইচএসসি ও সমমানের প্রথম ডিমের পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান। রংপুরে মোমবাতি জ্বালিয়ে নেওয়া হলো পরীক্ষা। আগামী মাসে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সব পিলার বসানোর পরিকল্পনা। চলতি মাসে জাজিরা প্রান্তে বসতে যাচ্ছে সেতুর 10ম স্প্যান। এবং 70 বছর পর খুলল ঢাকা কলকাতা নৌপথ। 65 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে নারায়ণগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের হুগলিতে যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই বেগম জিয়ার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান। বিএনপি চেয়ারপারসন ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ কয়েকটি রোগে ভুগছেন বলেও জানান তিনি। দুপুরের চিকিৎসার জন্য কারাগার থেকে বেগম জিয়াকে হাসপাতালে আনা হয়। এদিকে বিএনপি মহাসচিব আগের অবস্থান থেকে সরে এসে জানান, ইউনাইটেড নয়, যে কোনো বিশেষায়িত হাসপাতালেই বেগম জিয়ার সুচিকিৎসা চান তারা। দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে সোমবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কারাগার থেকে হাসপাতালে যাওয়ার পুরো পথেই বাড়ানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বিএনপি চেয়ারপারসনের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। রাখা হয় কেবিন ব্লকের 621 ও 22 নম্বর কেবিনে। সোমবার দুপুর 12:15টার দিকে কারাগার থেকে বের করা হয় বেগম জিয়াকে। তার গাড়িটির সামনে ও পেছনে ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা বেষ্টিত গাড়িবহর। 15 মিনিটের মধ্যে তাকে আনা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। এ সময় কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে হাসপাতালে প্রবেশ করেন বেগম জিয়া। পরে বিকেল 3টার দিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন হাসপাতালের পরিচালক। গত কয়েকদিনই ওনার বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল, তো সেগুলোর প্রেক্ষাপটে এবং ওনাদের ওপিনিয়ন অনুযায়ী আজকে উনি ভর্তি হয়েছেন। আমাদের বোর্ডের সকল সদস্য বৃন্দ ওনাকে দেখে এসছেন, ওনার সাথে কথা বলেছেন এবং ওনার প্রয়োজনীয় যে ওষুধপত্র সেটা প্রেসক্রাইব করে দিয়ে এসছেন। তো উনি আজকে থেকে ওই ওষুধ সেবন করবেন। উনি এখন সুস্থ আছেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বেগম জিয়ার ইচ্ছা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়ার দাবি জানান। অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। আমরা আশা করব যে আজকে সরকার চেষ্টা করবেন যে এখানে সর্বোচ্চ চিকিৎসা তাকে যেন দেওয়া সম্ভব হয় এবং একই সঙ্গে তাকে সবচেয়ে একটা ভালো পরিবেশ যেন তৈরি করা হয়। এদিকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে স্লোগান দেন বিএনপির কর্মী সমর্থকরা। এর আগে সবশেষ গত বছরের 6 অক্টোবর তাকে আদালতের নির্দেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। 1 মাস 2 দিন চিকিৎসা শেষে গত 8ই নভেম্বর আবারও কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। 13 মাস ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনকে এ নিয়ে তৃতীয়বার হাসপাতালে নিয়ে আসা হলো। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ন্যায়িক ও দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 10ই এপ্রিল ধার্য করেছেন আদালত।
বেগম জিয়ার অসুস্থতার কারণে সকালে বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির এ দিন ধার্য করেন। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 14,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুদক। বর্তমানে মামলাটি অভিযোগ গঠনের শুনানি শেষ পর্যায়ে রয়েছে। অন্য প্রসঙ্গ, রাজধানীতে অগ্নি দুর্ঘটনা রোধ ও ক্ষয়ক্ষতি এড়াতে এবার কয়েক দফা নির্দেশনা দিলেন সরকার প্রধান শেখ হাসিনা। বহুতল ভবনগুলোতে ফায়ার সার্ভিসের সনদ তদারকি ও নবায়নের ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বনানীর ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারের আগুনের পর রাজুক, প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যখন ঘটনার তদন্ত ও প্রতিকারে ব্যস্ত, তখন অগ্নি নিরাপত্তায় এবার বিশেষ নির্দেশনা এলো সরকার প্রধানের তরফ থেকেও। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত বেশ কিছু অনুশাসন দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, শিল্প কলকারখানার মতো রাজধানীর বহুতল ভবনগুলোতেও আগুনের ঝুঁকি প্রশমনে ফায়ার সেফটি সনদ নবায়ন, একাধিক জরুরি বহির্গমন পথ রাখা, ভবনে ধোঁয়া নিয়ন্ত্রণের পদ্ধতি রাখার মতো ব্যবস্থা থাকতে হবে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। ফায়ার সার্ভিসের যে পারমিশনটা দেওয়া হয়, এটা নবায়ন করা যায় কিনা ইন্ডাস্ট্রির মতো, যে প্রতি বছর একবার করে নবায়ন করা হবে। স্মোকটা যদি নিয়ন্ত্রণ করা যায়, এই আগুনে মৃত্যুর হার অনেক কমে যাবে। এই স্মোকটা বন্ধ করার একটা টেকনিক যেটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে অনুসৃত হয়, সেটা আমরা কীভাবে নিতে পারি সেটা। সচিব জানান, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থপতিদের আগুনের ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই ভবনের নকশা প্রণয়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সাকুল্যে 3টি হাইরেজ অর্থাৎ 23 তলা পর্যন্ত যাওয়ার মতো ল্যাডার আছে। তো এই সংখ্যা বাড়ানো বা সক্ষমতা বাড়ানো ফায়ার সার্ভিসের প্রতিটি বিল্ডিংয়ে একাধিক এক্সিট যেন থাকে, কমপক্ষে 2টো এক্সিট যেন থাকে। যে অনেক সময় হুড়হুড়ি করে মানুষ স্টাম্পিড হয়ে মারা যায়, এটা যেন না হয়। বৈঠকের শুরুতেই বনানীর আগুনে হতাহতের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2019-এর খসড়া এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2019-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে অগ্নিঝুঁকিতে থাকা ঢাকার বহুতল ভবন চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 4 মাসের মধ্যে সংক্রান্ত রিপোর্ট দিতে রাজুককে 2 সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সংকটও জানতে চাওয়া হয়। সাম্প্রতিক সময়ে আগুনে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। রাজধানীর চকবাজার, বনানী এবং গুলশানের আগুন নিয়ে এক রিটের শুনানিতে উঠে আসে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের দুর্বলতার বিষয়টিও। শুনানি শেষে আগুনের ঝুঁকিতে থাকা ঢাকার বহুতল ভবন চিহ্নিত করার নির্দেশ দেন উচ্চ আদালত। একই সঙ্গে চুড়িহাট্টা এবং বনানীর এফআর টাওয়ারের আগুনে নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। ঢাকা শহরে প্রত্যেকটি অঞ্চলে যতগুলো 7 তলা অথবা ততোধিক দালান রয়েছে, অর্থাৎ বহুতল বিশিষ্ট যে দালানগুলো রয়েছে, সেখানে ফায়ার সেফটি আদৌ আছে কিনা, ফায়ার সেফটির বর্তমান অবস্থা কি, সেই সম্পর্কে প্রতিবেদন 4 মাসের মধ্যে চাওয়া হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের সক্ষমতা এবং সংকট 1 মাসের মধ্যে জানাতে ফায়ার সার্ভিসের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে 1 মাসের মধ্যে একটি রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে রিপোর্টে ফায়ার সার্ভিস বলবেন তার জনবল কি, লোকবল কি, তার কি ইকুইপমেন্ট আছে, তার কি পরিমাণ যন্ত্রপাতি আছে, তার কি পরিমাণ গাড়ি আছে। গুলশান বনানী এলাকায় ফায়ার স্টেশন স্থাপন এবং আগুন থেকে বাঁচতে জনসচেতনতা বাড়াতে পাঠ্য বইয়ে বিষয়টি অন্তর্ভুক্ত করতে রুল জারি করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদের দিকে তাকান, খুঁজে পাবেন জীবনের নতুন মানে। শারীরিক প্রতিবন্ধকতা কোনো সমস্যাই না যদি থাকে তীব্র আকাঙ্ক্ষা আর জয় করার অদম্য নেশা। দেখবেন সংবাদের শেষাংশে। রাজধানীতে নির্মিত বহুতল ভবনের অনিয়ম ও নকশা বহির্ভূত অবকাঠামো গড়ে ওঠার দায় রাজুক এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান। নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করতে রাজুকের অভিযানের প্রথম দিনে তিনি সাংবাদিকদের একথা বলেন। সংস্থাটির 8টি জোনের 24টি টিম সকাল থেকে একযোগে এ পরিদর্শন শুরু করে।
এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাইয়ে মাঠে নেমেছে 10টি দল। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর প্রাসাদ ট্রেড সেন্টার 15 তলা ভবনটিতে ঢুকতেই চোখ আটকায় নিচতলার এই রেস্তোরাঁয়। ভবনটির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর নকশা বহির্ভূত স্থাপনা হিসেবে রেস্তোরাঁটি করার প্রমাণ পায় রাজুক। একই ভবনের লিফট নির্মাণেও মানা হয়নি মূল নকশা। এই ভবনের যে খালি জায়গাটা দেখানো আছে নকশায়, সেই খালি জায়গায় একটি রেস্টুরেন্ট তৈরি করে ব্যবহার করা হচ্ছিল। রাজুক আমাদেরকে বলেছে যে এটা আপনাদের নিয়মের বাহিরে, আপনারা এটা ভেঙে ফেলেন। আমরা 2 দিন সময় নিচ্ছি, এটা আমরা রিমুভ করে ফেলবো। সোমবার সকাল থেকে শুরু হয় রাজুকের 8টি জনের 24টি দলের পরিদর্শন কাজ। তারা বহুতল ভবনের বেজমেন্ট, কার পার্কিং, জরুরি বহির্গমন সিঁড়ি সহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেন। এতে উঠে আসে নানা অনিয়মের চিত্র। অভিযানে যোগ দিয়ে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন সংস্থাটির চেয়ারম্যান। দায়ভার তো কিছু না কিছু তো আমাদেরকে নিতেই হবে, যেহেতু এটা আমাদের তো অবশ্যই এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে যে আমরা কেন এই বিল্ডিং এর অনুমোদন আছে এত, এটা অনুমোদন কেন এত হলো। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে বেশ কয়েকটি ভবনের বিরুদ্ধে ব্যবস্থাও নেয় সংস্থাটি। অনেকটা দেরিতে হলেও রাজুকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভবন মালিক ও ব্যবহারকারীরা। তারা যে ভিজিট আসছে এর জন্য আমরাও হ্যাপি, মানে এই ধরনের ভিজিট হলে আমাদের জন্য ভালো। আর আমরাও চাইতেছি প্রত্যেকটা বিল্ডিং এভাবে হোক, যাতে মানুষ কোনো দুর্ঘটনায় না পড়ে। এদিকে বিভিন্ন বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাইয়ে রাজধানীতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 10টি টিম। রাজধানীর বুকে এমন বহুতল ভবন যেমন হুট করে একদিনে গড়ে ওঠেনি, তেমনি ভবন নির্মাণের পরেও কেটে গেছে অনেকটা সময়। সুতরাং এতদিন পরে যেসব অনিয়ম ধরা পড়ছে তার দায় কি শুধুই ভবন মালিকদের, নাকি তদারকি সংস্থাগুলোর অবহেলা ও অনিয়ম দায়ী? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শুধু অবৈধ ভবন নির্মাতা নয়, নজরদারির দায়িত্বে যারা ছিলেন তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গণপূর্ত মন্ত্রী শাহ রেজাউল করিম। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনার পর শুধু তদন্ত কমিটি গঠন নয়, যারা অন্যায়ের সঙ্গে জড়িত থাকবেন তাদের সবাইকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে। শুধু নির্মাতা অপরাধী না, অপরাধী যাদের উপর দায়িত্ব ছিল কাজ করেন নাই, আমার দৃষ্টিতে তারাও অপরাধী। আমরা সকলকে খতিয়ে দেখতে চাই। যে ভবনগুলি বেআইনিভাবে হয়েছে, অনিয়মের মধ্য দিয়ে হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন আকারে আমরা প্রকাশ করব। কারণ দেশবাসীর জানা উচিত প্রতি মাসিক মিটিংয়ে এই সকল রিপোর্টগুলো উঠবে। তার ভিত্তিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা জানতে চাই। ব্যবস্থা না হয়ে থাকলে কার কার কারণে হলো না তাকেও শোকজ করা সহ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে যদি কেউ কাজ না করেন তাদের চাকরিচ্যুত করে বাড়িতে ফেরত পাঠানো হবে। রাতের সময় আরো থাকছে। বিএডিসির হিমাগারে মিলল মেয়াদোত্তীর্ণ মাংস ও মিষ্টি। 3 বেসরকারি প্রতিষ্ঠানকে 31 লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ মাংস ও মিষ্টি জব্দ। মূল নকশার সঙ্গে ভবন নির্মাণে অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখতে বনানীর এফআর টাওয়ার পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। যদিও তদন্ত কমিটির কাছে এখনও ভবনের মূল নকশা সরবরাহ করতে পারেনি রাজুক। এদিকে এফআর টাওয়ারে আগুন নেভানোর সরঞ্জাম থাকলেও এর ব্যবহার সম্পর্কে না জানা থাকায় এত প্রাণহানি বলে মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10টার দিকে বনানীর এফআর টাওয়ার পরিদর্শনে যান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। ঘুরে দেখেন আগুনে পুড়ে যাওয়া ভবনটির বেশ কয়েকটি ফ্লোর। পরিদর্শন শেষে তদন্ত কমিটির সদস্যরা সাংবাদিকদের জানান, ভবনটির মূল নকশা এখনো সরবরাহ করতে পারেনি রাজুক। নকশাটি পেলেই বলা যাবে ভবন নির্মাণে কোনো অসঙ্গতি আছে কিনা। মালিক পক্ষ থেকে যে নকশার কথা বলা হয়েছে আর রাজুক থেকে যে নকশার কথা বলা হচ্ছে, এই দুটো নকশা পাশাপাশি দেখার পরে আসলে আমরা এটা বলতে পারবো যে কোনটা ঠিক। সেটা কি আপনার হাতে? না, আমাদের হাতে নকশা আছে। সেই নকশাটা আমরা পেয়েছি হলো মালিক পক্ষের দাবিকৃত একটা নকশার বিষয়। আমরা রাজুকের নকশাটা চেয়েছি। গতকালকে আমাদের প্রথম অফিস দিবস ছিল, আজকে বিকালে তাদের তথ্য দেওয়ার কথা। আমরা এখন গিয়ে আবার তাদের সাথে বসবো, তারা তথ্য দিলে পরে কি ব্যত্যয় আছে কি না আছে সেটা বলতে পারবো। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে এফআর টাওয়ারের ব্যাপক প্রাণহানির জন্য ভবনটির অগ্নি নির্বাপক ব্যবস্থাকেই দায়ী করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। যে বিল্ডিং, এত বড় বিল্ডিং, সেই বিল্ডিং এ আমরা ফায়ার ড্রিল করেছি। আমরা ওই বিল্ডিং এ দেখলাম ঠিকই হোস পাইপ লাগানো আছে, ওই বিল্ডিং এ ঠিকই ফায়ার এক্সটিংগুইশার হয়ে আছে, কিন্তু কিভাবে ট্রেনিং দেওয়া হবে, কারা এটা দায়িত্ব নেবে, কারা ইমার্জেন্সি ভাবে এটাকে তখন ফায়ার ড্রিল করে কারা নেতৃত্ব দিবে, এগুলো কিন্তু বলা ছিল না।
আর এফআর টাওয়ার নির্মাণে রাজুক কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। 18 তলার জায়গায় এটা 22 তলা করা হয়েছে। কেউ যদি এটা করে নিশ্চয়ই রাজুক যদি পারমিশন দিয়ে থাকে, দে হ্যাভ টু পে দি প্রাইস। তো আমরা ইনকোয়ারিতে নিয়েছি, ইনকোয়ারি করার পরে যদি দেখি যে রাজুক পারমিশন দিয়েছে, এই পারমিশন যিনি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় রাজুকের অনিয়ম ঠেকাতে দুদকের দেয়া সুপারিশমালা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান দুদক চেয়ারম্যান। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সারা দেশে একযোগে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট অভিভাবক ও শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্র প্রবেশ করতে হবে প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ের এমন নির্দেশনা অনুসরণ করে সব শিক্ষার্থী। যদিও ঘড়ি ক্যালকুলেটর নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় অভিভাবকদের, তবে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। প্রশ্ন সোজাই আসছে এবং পরীক্ষাও ভালো হয়েছে, সবকিছু ঠিকঠাক ছিল। কেন্দ্রের ভিতরের পরিবেশ ভালো আছে, কিন্তু এই যে অ্যানালগ ঘড়ি এটা নিতে তো কোনো সমস্যা ছিল না। প্রশ্ন মান অনেক ভালো হয়েছে, প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। সোমবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় এবছর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন তিনি। গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সঙ্গে আমি আবারও অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতি, শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, কোনো রকম গুজবে কান দেবেন না, কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না, কারণ আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাল্লাহ ফাঁস হবে না এবং প্রশ্নপত্র ফাঁসমুক্তভাবেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। দেশের 9টি সাধারণ কারিগরি মাদ্রাসা ও শিক্ষা বোর্ডের 9081টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষা দিচ্ছে 13,51,505 জন শিক্ষার্থী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে এই মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা চলে রংপুরের কেন্দ্রগুলোতে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় লোডশেডিং এর কারণে বেশিরভাগ কেন্দ্রে আলো স্বল্পতা রয়েছে, এমনকি কেন্দ্রগুলোতে নেই বিকল্প আলোর ব্যবস্থাও। তাই তাৎক্ষণিকভাবে মোমবাতি জ্বালিয়ে সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার মধ্যরাতে ঝোড়ো বাতাসের পর থেকে রংপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাতের সময় আরও থাকছে। চীনের সিচুয়ান প্রদেশের পাহাড়ি বনে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণের সময় 27 দমকল কর্মী সহ অন্তত 30 জনের মৃত্যু। কাজ করছেন 7 শতাধিক দমকল কর্মী। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে বর্ষা মৌসুমে সেতুর কাজের পরিকল্পনার খবর। বর্ষার তীব্র স্রোতে মূল নদীতে কাজ করা কঠিন, তাই আগামী মাসের মধ্যেই মাওয়া প্রান্তে সব পিলার বসানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে পদ্মা সেতুতে। নকশা জটিলতায় 1.5 বছরের বেশি সময় বন্ধ থাকার পর কাজ শুরু হয়েছে 6 ও 7 নম্বর পিলারেও। এছাড়া চলতি মাসে জাজিরা প্রান্তে 10ম স্প্যানটি বসিয়ে দেওয়ার পর স্প্যান বসানোর কাজ শুরু হবে মাওয়া প্রান্তের 13 নম্বর পিলার থেকে। ওমর ফারুকের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। জাজিয়া প্রান্তের এক ফ্রেমে 8টি স্পেন মিলে দৃশ্যমান 1200 মিটারের সেতু। সবশেষ মডিউলের 5টি স্পেন একসাথে বসানোর পর তার পাশেই আরেকটি মডিউলের 3টি স্পেন বসানোর কাজ এর মধ্যে শেষ। সেতুর পরের স্পেনটিও বসানো হবে জাজিয়া প্রান্তেই। সে তুলনায় কাজের গতি কিছুটা ধীর মাওয়া প্রান্তে। মাত্র একটি স্পেন উঠানো হয়েছে। 2015 সালে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছিল এই প্রান্তেই। নকশা জটিলতায় কাজ দীর্ঘদিন আটকে থাকার পর এখন চলছে পুরোদমে। এই প্রান্তে বর্তমানে পুরো কাজ শেষ হয়েছে আরও 14টি পিলারের। চলতি মাসে জাজিরায় 10ম স্পেন বসানো হলে এর পরের স্পেনগুলো বসানো হবে মাওয়া প্রান্তের 3 ও 4 নম্বর মডিউলে। আমরা এখন 7 এবং 6 করতেছি, 5-এ আমাদের রেডি হয় নাই, কিন্তু 3 এবং 4-এর প্রোগ্রেস আমাদের ভালো। তারপরে আমরা 4-এ চলে যাব, তারপর 3-এও যাব। জাজিরা প্রান্তে বিশেষভাবে তৈরি চ্যানেলে বর্ষায় কাজ করা গেলেও মাওয়ার মূল নদীতে থাকবে তীব্র স্রোত। এখানে পিলার এবং স্পেন বসানোর ক্ষেত্রে তাই প্রতিবন্ধকতার মুখে পড়বে প্রকৌশলীরা। তাই বর্ষার আগে যেটুকু সম্ভব এগিয়ে নিতে দিনরাত চলছে কাজ। আশা করছি যে আমাদের বর্ষার আগেই অনেকগুলা পাইলি হয়ে যায়, 2-1টা বাদ থাকতে পারে, না থাকারই উচিত,
জুনের মধ্যে আমাদের হয়ে যাওয়া উচিত, আমাদের যে প্ল্যান আমরা করেছি, তখন আমরা চলে যাব আমাদের 400 কেবি লাইনের মধ্যে চলে যেতে হবে। স্পেনগুলোর উপরের অংশে 4 লেনের গাড়ি চলাচলের জন্য বসানো হবে 2917টি রোড স্ল্যাব। গত মাসে বসানো হয়েছে প্রথম রোড স্ল্যাবটি। এছাড়া মার্চ মাসে পরিকল্পনা মতো না হলেও চলতি মাস থেকে প্রতি মাসে একাধিক স্পেন বসানোর পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। কাজ এখন যে গতিতে এগুচ্ছে তাতে সেতুর সফল সমাপ্তির ব্যাপারে খুব বেশি স্বপ্নবাজ হওয়ার প্রয়োজন পড়ে না। তবে প্রতি মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে জাজিরা চ্যানেলের মধ্যে 2টি মডিউলের 11টি স্পেন বসানোর পর কাজ সরিয়ে নেওয়া হবে উত্তাল পদ্মার মাওয়া প্রান্তে। আর সেখানে বর্ষা মৌসুমে স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে কতটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন প্রকৌশলীরা, সেটাই নির্ধারণ করবে কাজের গতি। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সবজি ও মৎস্য হিমাগারে মেয়াদোত্তীর্ণ মাংস মিষ্টি রাখার দায়ে 3 বেসরকারি প্রতিষ্ঠানকে 31 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দর এলাকায় র্যাব সদর দপ্তরের পাশে বিএডিসির হিমাগারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হিমাগার থেকে 200 মণ আমদানিকৃত মাংস, 110 মণ মিষ্টি সহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। অভিযানে রেন পাওয়ার ইঞ্জিনিয়ারিংকে 15 লাখ টাকা, আলিবাবা সুইটসকে 10 লাখ টাকা, ইউনিভার্সাল ট্রেডিং হাউসকে 6 লাখ টাকা জরিমানা করা হয়। বিধান না থাকলেও হিমাগারটিতে মাংস ও মিষ্টি রাখার জন্য বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হবে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 4 টনের মতো মিষ্টি পেয়েছি, যেটা আজ থেকে আরও 15 দিন আগে বানানো হয়েছে এবং এটা এই আসন্ন পহেলা বৈশাখের উপলক্ষে বিক্রি করার জন্য তারা স্টোর করেছে এবং কত নোংরা অবস্থা, পরিবেশ অবস্থাটায়। এবং প্রায় 200 টনের মতো 200 মনের মতো মাংস পেয়েছি, যেগুলো এক্সপায়ার মাংস। পাশাপাশি কিছু মাছও আমরা পেয়েছি মূলত, এবং অন্যান্য কিছু চিজ আইটেম পেয়েছি, সেগুলো আমরা এক্সপায়ার পণ্য, যেগুলো আজ থেকে প্রায় মাসখানেক আগে এক্সপায়ার হয়ে গিয়েছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নওগাঁর 5 তলা ভবনে লাগা আগুন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় 4 ফায়ার সার্ভিস কর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 3টার দিকে জেলা শহরের আটাপট্টি এলাকার বহুতল ভবনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। স্থানীয়দের সহযোগিতায় প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কয়েকটি গোডাউনের মালামাল পুড়ে যায়। ভবনটিতে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও প্লাস্টিক পণ্যের কয়েকটি গোডাউন ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্লাস্টিকের গুদাম থেকে 5 তলায় আগুন লেগেছে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল। লেলিহান শিখা প্রচুর পরিমাণে দাবানলের মতো জ্বলছিল এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পাশের নদী থেকে আমাদের পানির সোর্স, পানিটা অনেক নিচে, এটা আপনারাও জানেন যে অনেক নিচে পানি। সেখান থেকে আমাদের পাম্প সেট করে পানি নিয়ে এসে আমরা 5 তলা ভবনে অগ্নিকাণ্ডের কাজ করি এবং সে আগুনটা নিয়ন্ত্রণে আনি। দেখবেন সংবাদের শেষাংশে। নির্বাচনী বিরোধের জেরে নোয়াখালীর সুবর্ণচরে আবারও ঘটল ধর্ষণের ঘটনা। স্বামীকে মারধরের পর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার স্বজনদের দাবি, গতকাল সন্ধ্যায় নির্বাচনী কেন্দ্র থেকে ফিরছিলেন গৃহবধূ এবং তার স্বামী। উত্তর বাগ্গাই এলাকায় পৌঁছালে নির্বাচনী বিরোধের জেরে স্বামীকে মারধর করে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেনের সমর্থক ইউসুফ মাঝি ও তার সহযোগীরা। পার্শ্ববর্তী একটি মৎস্য খামারে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় 12 জনের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতার পরিবার। এর আগে গত 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের দিন সুবর্ণচরে 4 সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। স্বল্প সময়েই ওই ঘটনার অভিযুক্ত 8 জন গ্রেফতার হয়। মামলার প্রধান আসামি রুহুল আমিনের জামিন দিলেও পরে তা প্রত্যাহার করেন উচ্চ আদালত। মাদারীপুরে 12 বছরের এক শিশুকে ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে সৎমা সহ 3 জনের বিরুদ্ধে। এই ঘটনায় মামলা করার পর সৎমা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে নির্যাতিতার চিকিৎসার ব্যয়ভার নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। সৎমা, ভাই ও নানির দেয়া গরম খুন্তির ছ্যাঁকায় হাসপাতালের বিছানায় কাটাচ্ছে 12 বছরের শিশু সেতু। চোখে মুখে ভয় আর আতঙ্ক।
এলাকাবাসী জানায় ৯ বছর আগে সেতুর মা রেহানা মারা গেলে সাবিনা বেগমকে বিয়ে করেন রাজুর উপজেলার রেজাউল শিকদার। এরপর থেকে বিভিন্ন সময় সেতুকে নির্যাতন করত সাবিনা। গত এক সপ্তাহ ধরে তাকে একটি কক্ষে আটকে রেখে গরম খুন্তি দিয়ে সেতুর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতন চালানো হয়। খবর পেয়ে পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তারা সেতুকে উদ্ধার করে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মর্মান্তিকভাবে তার সৎমা পুরাইছে। এটা আসলে সামাজিক দৃষ্টিতে দেখলে খুব বড় ধরনের একটা অপরাধ। যারা এরকম জঘন্য কাজ করে তাদের বিচার চাই। আমরা সরকারের আবেদন করি যে এটা যাতে সঠিকভাবে বিচার হয়। লোহার গরম খুন্তি দিয়ে শরীরের বেশ কয়েকটা জায়গায় পুড়িয়ে দেওয়া হয়েছে। আবারও সেই সৎমায়ের কাছে ফিরে যায়। সৎমা যদি তাকে আবারও এরকম খারাপ ব্যবহার করে তাহলে তো অবশ্যই মানসিক সমস্যা হতেই পারে। এই ঘটনায় রাজৈর থানায় ৩ জনের নামে মামলা করেছেন উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক মোমেনা আক্তার। পরে অভিযান চালিয়ে সাবিনা ও সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। আমরা দুজনকে অ্যারেস্ট করছি, সৎমা এবং তার সাথে আরেকজন ছেলে, তার ছেলে, তাকে গ্রেপ্তার করছি এবং নানিও আছে, সে নানি পলাতক আছে, তারা আমরা অচিরেই গ্রেপ্তার করতে সক্ষম হব। এই সংক্রান্তে মহিলা বিষয়ক অভিযোগ থেকে একজন অভিযোগ দায়ের করছে, নিয়মিত মামলা রুজু হয়েছে, বিষয়টা তদন্তাধীন আছে। এদিকে সেতুর চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। এই মেয়ের যাবতীয় যা কিছু করা লাগে, হ্যাঁ, হাসপাতাল থাকা অবস্থায় সুস্থ হইতে যা কিছু করা লাগে সেটা ডাক্তার সাহেব আমি বলছি যা কিছু করা লাগে আপনি সেটা করবেন, আমরা সমাজসেবা এটা বিয়ার করব। পাশবিক নির্যাতনের শিকার সেতু উপজেলার কালমৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। সময় সংবাদ, মাদারীপুর। সিলেট মদনমোহন কলেজের শিক্ষক সাইফুর রহমানকে প্রেম ঘটিত কারণেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক এমসি কলেজের 2 শিক্ষার্থী আদালতে হত্যার দায় স্বীকার করেছে। পুলিশ জানায় গত শনিবার নগরের টিলাগড় এলাকায় ম্যাচ থেকে বের হয়ে নিখোঁজ হন সাইফুর রহমান। রোববার দক্ষিণ সুরমা এলাকা থেকে সাইফুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা করে। আজ ভোরে নগরীর আলাদা 2টি স্থানে অভিযান চালিয়ে নিশাত ও মোজাম্মিল নামে 2 শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। পরে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে নেওয়া হয়। এ সময় হত্যার দায় স্বীকার করে তারা। 65 ঘন্টার যাত্রার পর বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি এখন কলকাতায়। এর মধ্য দিয়ে 70 বছর পর খুলে গেল দুদেশের নৌপথ। বাংলাদেশ হাইকমিশনের শীর্ষ কর্মকর্তারা বরণ করে নেন যাত্রীদের। পশ্চিমবঙ্গের হুগলি নদীতে জাহাজ পৌঁছানোর পর সব যাত্রী ও ক্রুদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। যাত্রীদের প্রত্যাশা, সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ঢাকা কলকাতা ঢাকা নৌ রুটকে আকর্ষণীয় করা হবে। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় মাহমুদ রাকিবের রিপোর্ট। সোমবার সকাল 11টায় কলকাতাগামী দেশের প্রথম যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ভারতের হুগলি নদীতে প্রবেশ করে। 100 বছরের পুরানো হুগলির দুপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য জাহাজের যাত্রীদের চোখ জুড়িয়ে দেয়। বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমভি মধুমতির ছাদে এ সময় বাংলাদেশ থেকে আসা যাত্রীদের লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, যা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। দেশের আমাদের একটা ফার্স্ট ট্রিপ, এটা সেটা আমাদের আমরা খুব প্রাউড ফিল করি। 70 বছর পর আবার নৌপথে প্রথমবার এই জাহাজটা আসলো, সেটা যাত্রী হয়ে আমি নিজে সত্যি গর্বিত। বেলা 11টায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের যাত্রীবাহী জাহাজ পৌঁছায় কলকাতা বন্দরে। সেখানে বাংলাদেশ হাইকমিশনের শীর্ষ কর্তারা বরণ করে নেন জাহাজের যাত্রীদের। নিশ্চয়ই আমরা এই পরবর্তী যাত্রাটা আরো সময় অনেক কমে আসবে, অনেক সুযোগ সুবিধা অনেক বাড়বে। আজকে আমরা 2.5 দিনে পৌঁছলাম, এর মধ্যে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ 2 দিনের মধ্যেই এই কলকাতা পৌঁছতে পারবো। সমস্ত ল্যাবস গুলো রয়ে গেছে, আমরা পরবর্তী ট্রিপে আমরা এটা ওভারকাম করার চেষ্টা করব। বাংলাদেশ থেকে ছাড়ার 65 ঘন্টা পর ঢাকা কলকাতা ঢাকা নৌরুটের প্রথম যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ভারতে এসে পৌঁছেছে। সকলেরই প্রত্যাশা, যদি ঠিকমতো বাংলাদেশ ও ভারত সরকার রক্ষণাবেক্ষণ করতে পারে তাহলে যুগ যুগ ধরে টিকে থাকবে পর্যটন বান্ধব এই ঢাকা কলকাতা ঢাকা নৌরুটটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কলকাতা, পশ্চিমবঙ্গ। এদিকে কলকাতা ঢাকা রুটে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী সরাসরি বাস সার্ভিস 19 মার্চ থেকে বন্ধ রয়েছে। এই রুটে এখন সরাসরি বাস চালাতে পারছে না শ্যামলী পরিবহন। কলকাতা ঢাকার মধ্যে যাতায়াতকারী হাজার হাজার যাত্রীদের এখন গন্তব্যে পৌঁছাতে হচ্ছে কলকাতা খুলনা ঢাকা রুটের বাসে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারত বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক জোরদার করতে দুই দেশের মধ্যে সড়ক পথে আন্তর্জাতিক যাত্রীবাহী বাস চালু হয় 1999 সালে।
বাংলাদেশের বিআরটিসি এবং পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম লিমিটেডের চুক্তির ভিত্তিতে শ্যামলী পরিবহনের মাধ্যমে এই রুটে বাস চলাচল করে আসছিল। তবে গেল 19 মার্চ থেকে রহস্যজনক কারণে শ্যামলী পরিবহনের কলকাতা ঢাকা কলকাতা রুটের সৌহার্দ্য বাস বন্ধ রয়েছে। সময় সংবাদের তদন্তে সংস্থাটির অভ্যন্তরীণ বিবাদের বিষয়টি উঠে আসে। আরবান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস 3 মাস চালাবের পরে ওরা স্যালেন্ডার করলো। তার পরবর্তীতে আবার টেন্ডার ক্রিয়েট হলো, সেখানে আমারই একজন স্বজন সে চালাতে গিয়ে আরও 6.5 লক্ষ টাকা দিল। আমি WBTCতে আমার একটা স্ট্যাটিস্টিক্স আমি একটা দেওয়ার সত্ত্বেও আমাকে সেটা নেওয়া হলো না। তবে বাসটি এখন কলকাতা থেকে সরাসরি ঢাকা না গিয়ে খুলনা হয়ে যাতায়াত করছে। এতে দুর্ভোগে পড়েছেন এই রুটের যাত্রীরা। এই পরিবহনটা বন্ধ থাকতে অন্য সব পরিবহনে দেখা যায় একটু ভোগান্তিটা আমাদের অনিবার্য। 1999 সাল থেকে দুই বাংলার সৌহার্দ্যের স্মারক স্বরূপ শুরু হয়েছিল ঢাকা কলকাতা এবং কলকাতা ঢাকা রুটের সৌহার্দ্য পরিবহন, কিন্তু গত 19 মার্চ থেকে কোনো এক রহস্যজনক কারণে সেই পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। বিকল্প পথ অর্থাৎ কলকাতা খুলনা ঢাকা এবং ঢাকা খুলনা কলকাতা রুটের বাস পরিষেবা চালাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ভাবুন তো, বাস্কেটবলের ম্যাচে প্রতিপক্ষের দম্ভকে চূর্ণ করে একের পর এক পয়েন্ট সংগ্রহ করে চলেছেন বাংলাদেশের নারীরা, তাও আবার হুইল চেয়ারে বসে। সাভারের সিআরপিতে এমন কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছে বাংলাদেশ হুইল চেয়ার বাস্কেটবল দল। বিদেশের মাটিতে তারা গড়েছেন ইতিহাস। সাফল্যের ধারাবাহিকতা আগামীতেও ধরে রাখতে চান সবার সমর্থন। নুরুল ইসলামের ক্যামেরায় সেই গল্প শোনাচ্ছেন মাহবুব রিমন। গায়ে লাল সবুজ, চোখে আগামী দিনের স্বপ্ন। গল্পটা এক ঝাঁক হার না মানা কিশোরী। কোনো এক স্নিগ্ধ বিকেলেও এদের সবার ছিল সবকিছুই। আছে, এখনো আছে নিজস্ব একটা গল্প, যে গল্পটা বেদনার। সামান্য ভুল কিংবা মনুষ্য সৃষ্ট কারণে এদের আজ সবাই শারীরিক প্রতিবন্ধী। সমাজের হেয়ালি, বৈষম্য আর তুচ্ছ তাচ্ছিল্যকে উপেক্ষা করে জীবনের মানে তারা খুঁজে পেয়েছে হুইল চেয়ার বাস্কেটবলে। তাই তো সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের এক সময়ের মলিন মুখগুলো এখন প্রাণোচ্ছল। প্রথম মেয়েদেরকে যখন ইটি করে কালেকশন করি বা যখন আমরা একবার শুরুর দিককার, তখন মেয়েরা ছিল মানসিকভাবে, শারীরিকভাবে, বিভিন্নভাবে এরা খুবই দুর্বল ছিল। এখন তো আমরা একবারে আমূল পরিবর্তন পাইছি, তার আত্মবিশ্বাস বাড়ছে, তার কনফিডেন্স লেভেল অনেক বাড়ছে। যাদের অব্যবস্থাপনার জন্য যে দুর্ঘটনায় পড়েছিল তাদেরকেও দেখানো যে না, ওইগুলোকে তো আমরা ওভারকাম করেছি এবং এইটার মাধ্যমে আমি আরো নতুন দিগন্তের সন্ধান পেয়েছি। তাদের কীর্তিগাথা গল্পের এ তো মাত্র শুরু। শুধুমাত্র অনুশীলনে সীমাবদ্ধ নয়, এসব স্বর্ণকন্যাদের হাত ধরে বিদেশের মাটিতেও এসেছে সাফল্য। নেপালে অনুষ্ঠিত হুইল চেয়ার টুর্নামেন্টের রানার আপ, ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন আর সবশেষ থাইল্যান্ডে অনুষ্ঠিত 10 জাতির টুর্নামেন্টে বাংলার জয়িতারা দেখিয়েছে নিজেদের মুনশিয়ানা। তাই তো দাবি একটাই, চাই আরো একটু সুযোগ। বলে যে হুইল চেয়ারেও খেলা যায়, আসলে তারা সেটা জানে না। সেটা আসলে আমরা এখন জানাচ্ছি। আমাদের দেখে আরো যারা প্রত্যন্ত গ্রামে বা শহর অঞ্চলে যে ডিসেবল পারসনরা আছে, তারাও মনে সাহস পাবে যে না, আমরাও এটা পারি। এটার হয়তো সুযোগ সুবিধা আমরা না পেলেও আমাদের দেখে যাতে অন্যরা পায়, এই জন্য আমরা চাই এটা অনেক দূর আগায় যায়। আমরা যদি আরো প্র্যাকটিস করতে পারি তাহলে আরো ভালো পর্যায়ে যেতে পারবো। আশা করি যে আমরা ভবিষ্যতে প্যারা অলিম্পিক বা আরো বিভিন্ন ধরনের যে গেমসগুলো হয়, এই গেমসে অংশগ্রহণ করতে পারবো। আসছে জুনে ভারতের চেন্নাই হবে 5 জাতির হুইল চেয়ার বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। সাফল্যের ধারাবাহিকতা সেখানেও ধরে রাখতে চান তারা, ওড়াতে চান লাল সবুজের পতাকা। কত সহজেই আমরা হার মেনে নেই, তাই না? হয়ে পড়ি হতাশ। এদের দিকে তাকান, খুঁজে পাবেন জীবনের নতুন মানে। শারীরিক প্রতিবন্ধকতা কোনো সমস্যাই না যদি থাকে তীব্র আকাঙ্ক্ষা আর জয় করার অদম্য নেশা, যে নেশাকে সঙ্গে করে তারা স্বপ্ন দেখছেন নতুন জীবনের। সাভারের সিআরপি থেকে মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 মাস পর বেগম জিয়াকে আবারও বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি, শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। যে কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপি। রাজধানীর বহুতল ভবন পরিদর্শনে রাজুকের 24টি দল। অনিয়মের দায় স্বীকার খোদ চেয়ারম্যানের। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে 4 মাসের মধ্যে প্রতিবেদনের নির্দেশ আদালতের। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনা। বনানীর FR টাওয়ারের আগুনের ঘটনায় শোক প্রস্তাব।
এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান। রংপুরে মোমবাতি জ্বালিয়ে নেওয়া হলো পরীক্ষা। এবং আগামী মাসেই পদ্মা সেতুর বাওয়া প্রান্তের সব পিলার বসানোর পরিকল্পনা। চলতি মাসে জাজিরা প্রান্তে বসতে যাচ্ছে সেতুর 10ম স্প্যান। এ ছিল রাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।